নেইমারের নেতৃত্বে 3 দিনের সফরে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, বিকেলে আসবেন ডোনাল্ড লু। ব্যাংকিং খাতের সংস্কার ও আয়কর বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অর্থ উপদেষ্টা, রাজস্ব আদায় বাড়াতে জোর। আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে বলছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কক্সবাজারের 9 উপজেলায় জলাবদ্ধতা, চট্টগ্রাম বিভাগে বন্যার পূর্বাভাস। সাপ্তাহিক ছুটির পর সাভার, আশুলিয়া ও গাজীপুরে খুলেছে পোশাক কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকরা, পুরো দমে উৎপাদন শুরু। এবং বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত কাশ্মীর, বন্দুকযুদ্ধে 3 সেনা সহ নিহত 5। আজ নির্বাচনী জনসমাবেশে যাচ্ছে নরেন্দ্র মোদী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। মার্কিন ট্রেজারি ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সকাল 9টার পর তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিকেলে আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটির। এই সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের, হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে বলছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে এফডিসিতে অনুষ্ঠিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে কথা বলেন তিনি। বলেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আয়না ঘরে জন্ম দিয়েছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই সময় নির্বাচন কমিশনে যারা ডামি নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলেও জানান তিনি। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপরে মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। স্থল নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে লঘুচাপ ছিল, এটা গতকালকে এটা স্থলনিম্নচাপ হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং নর্থ বেতে, এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। হয়তো আজকে বিকাল নাগাদই এটা আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়বে। যেহেতু আপনার হেভি রেইনফল সম্ভাবনা এখনও রয়েছে, এই জন্য আমরা কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। বৈরী আবহাওয়ায় পড়ে নোয়াখালী ও কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন আবহাওয়ায় কয়েকটি নৌরুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ছোট নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দেয় এর প্রভাব। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া।
চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি হলেও সকাল থেকে হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩০ মিলিমিটার। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন বন্দর নগরীর বাসিন্দারা। জায়গাটা অনেক বৃষ্টি চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন আসে একটু পর হইতেছে, আমরা রাস্তায় নেমছি। এর কারণে অবস্থা অনেক খারাপ, আমাদের ব্যবসা হচ্ছে না, এখানে আমরা অনেক কষ্টে আছি। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লাইটার জাহাজ চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জেলা ভোলার জনজীবন। গেল ২৪ ঘন্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট নৌযানকে। আমরা তো দিন আনি দিন খাই, এরকম বৃষ্টি নামলে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খামো? বর্ষার জন্য বেরোইতেছি না, এই যে বাচ্চার ওষুধ আনবো, ইঞ্জেকশন আমরা আনতে পারতেছি না, এই সমস্যা। সকাল পর্যন্ত বৃষ্টি তো ভাইয়া, এখন কি জানি আমার যাত্রীও কম, গাড়িও চা দিতে না, কারেন্ট নাই। শুক্রবার রাত থেকে নোয়াখালীতে টানা বৃষ্টি চলে। এতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে অবনতির সংখ্যা জেলার বন্যা পরিস্থিতি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানি একসময় নেমে গেছিল, এখন আবার অনেক পানি আবার উঠেছে, এখন হাঁটে আসতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। স্মরণকালের ভয়াবহ বন্যার 1 মাস যেতে না যেতেই লক্ষ্মীপুরে ফের টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি চরমে। মোবাইলে চার্জ নাই, একটা জায়গাতে যোগাযোগ করব সে সিস্টেমটাও নাই বৃষ্টির কারণে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৮ জেলার নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা জারি করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব রুটে ছোট নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে BIWTA। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ পোশাক কারখানা। শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে কোথাও অসন্তোষের খবর না পাওয়া গেলেও এখনো বন্ধ আশুলিয়ার ৩৯টি কারখানা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কয়েকদিন শ্রমিক অসন্তোষ থাকলেও শনিবার দেখা যায় ভিন্ন চিত্র। কর্মে মুখর হয়ে ওঠে কারখানাগুলো। শনিবার সকাল থেকেই গাজীপুরের কারখানাগুলোতে কাজে যোগ দেয় শ্রমিকরা। টঙ্গী ও কোনাবাড়ি এলাকার সব কারখানাতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। পাওয়া যায়নি অসন্তোষের খবর। শ্রমিকরা জানান আন্দোলনের পক্ষে নন তারা। রুটি রুজির প্রতিষ্ঠান চলুক নির্বিঘ্নে। আমরা আন্দোলন চাই না, আমরা চাই যে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। আমরা কর্মস্থান চললে আমরা মনে করেন কাজ কাম করে খাইতে পারবো। আমাদের কাজ ছাড়া আমাদের কোনো গতি নেই, আমাদের কাজ করতে হবে। আমরা চাই এরকম শান্তিপূর্ণভাবে যেন সবসময় কাজ করতে পারি। আমরা চাচ্ছি যে এইভাবে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠান ভালোভাবে চলুক, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। কারখানা কর্তৃপক্ষের দাবি পোশাক রপ্তানি খাত বাঁচাতে শ্রমিক উস্কানির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত নেওয়া হোক ব্যবস্থা। শ্রমিকদের দ্বারা বিভিন্নভাবে বুদ্ধি দিয়া এই পোশাক শিল্প ধসের জন্য উস্কানি দিচ্ছে। এই উস্কানিদাতাদের এগেইনস্টে সরকারিভাবে এদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিন উৎপাদনে ফেরে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা। তবে এখনো বন্ধ ৪৯টি পোশাক কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৩টি আর ১৩টি কারখানা রয়েছে সাধারণ ছুটিতে। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন কারখানার শ্রমিকরা। ওই সময় শ্রমিকরা হামলা ভাঙচুর সহ কয়েকটি কারখানায় আগুন দেয়। তাই পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ। শুক্রবার মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
ইলিয়াসুর রহমান বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড কাউন্সিলর। বিনা ভোটে নির্বাচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ নানা অভিযোগ। গড়ে তুলেছেন 5 খলিফা নামে বিশেষ বাহিনী, রয়েছে শুটার বাহিনী। আর এই বাহিনীর মাধ্যমে দিনের আলোতে দখল করতেন মানুষের বাড়ি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই পুলিশের সহযোগিতায় দেওয়া হতো মামলা। অভিযোগ রয়েছে সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালাতো বাবুল। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। 2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই। বাবুল কমিশনার মগন আমার চোখের ভিতরে হাত লেগে গেছে। বলে মগন যে যেমতে পারছে মানে পারাইছে, ঘুষাইছে। যখন এই কথার যখন চোখে আঙুল ঢুকা দিছে তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে আদামরা বানা লাইছে। বাসার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। আমার দেখেই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা, মানে 5-10 মিনিটের ঘটনা মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুর্চি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো। অনেক রাজত্বের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি আমার কাছে মোটা অঙ্কের এমন চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে উল্টা পুল্টা করে হেক্টর ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক যে এই নাম হলো এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। কাউন্সিলর তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলা পানি এখান থেকে দৈরা লিয়ে যেতাম করে 2 পাপ পানিতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 300 বেশি বাজে চালান দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেরিবাদের জায়গা দখল করে রাখছে সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ দুপুর। সরকারের অর্থের প্রয়োজন আছে, তবে ভ্যাট বাড়ানোর পক্ষে নয় অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, প্রয়োজনে বৈদেশিক ঋণ নেওয়া হলেও তা হবে বেছে বেছে। ব্যাংকিং খাতের সংস্কার ও আয়কর বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে কায়সর হাতের প্রতিবেদনে। গেল 16 বছরের স্বৈরশাসনে নাজুক অবস্থায় এসে পৌঁছেছে দেশের অর্থনীতি। উন্নয়নের নামে যথেচ্ছা খরচে বেড়েছে বৈদেশিক ঋণ। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সমূহের উপর আলোচনা সভায় অর্থ উপদেষ্টা দেশে অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রত্যক্ষ কর থেকে আয় বাড়ানোর কথা বলেন। একই সাথে বলেন, দরিদ্র সাধারণ মানুষের উপর চাপ কমাতে চায় সরকার।
সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। আর ভ্যাটটা কিন্তু সমান হারে সবাইকে, রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামের রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামের রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে। আমরা এটা চাই না। অর্থনীতিকে ঠিক করতে প্রয়োজনে বৈদেশিক কৌশলগত সাহায্যের পাশাপাশি ঋণ নেওয়ার কথাও জানান তিনি। তবে বেছে বেছেই নেওয়া হবে এই ঋণ। একই সাথে বর্তমান সময়ে ব্যাংক এবং রাজস্ব খাত সংস্কার প্রধান দুইটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থে সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলো করতে হবে। ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফুল আজিম বলেন, কর আদায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় নয়। রাজস্ব কর্মকর্তাদের প্রতি ভয় ভীতি প্রদর্শনের সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানান তিনি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। দেশের অন্যান্য সকল খাতের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের দাবি তুলছেন এই বিভাগে কর্মরত কর্মকর্তারা। চাইছেন কাজের নির্ভয় পরিবেশ এবং স্বায়ত্তশাসন। একই সাথে পরোক্ষ করের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। আর কদিন বাদেই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। দীর্ঘ 10 বছর পর রাজ্যে হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার আগেই অশান্ত কাশ্মীর, প্রতিদিনই ঘটছে বন্দুকযুদ্ধ। নতুন করে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে প্রাণ গেছে 2 ভারতীয় সেনার, আহত আরো কয়েকজন। প্রশ্ন উঠেছে, টানা তৃতীয় মেয়াদে থেকেও কেন জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী? লুৎফুল কবিরের রিপোর্টে বিস্তারিত। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, যেই সুন্দরের মাঝেও প্রতিনিয়ত আতঙ্ক আর মৃত্যু। দশকের পর দশক জম্মু কাশ্মীরের সহিংসতায় শান্তি নামের শব্দটি যেন হারিয়ে গেছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের প্রতিনিয়ত সংঘর্ষে উত্তপ্ত উপত্যকার জনপদ। শুক্রবার রাতেও উত্তাপ ছড়ায় জম্মু কাশ্মীরে। কাঠুরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের। রাতভর দুপক্ষের ভারী লড়াইয়ে 2 জওয়ান ও 3 অস্ত্রধারী নিহত হন। বারমুলাতেও পৃথক অভিযান চালায় ভারতীয় সেনারা। আহত আরও 4 জওয়ানকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অস্ত্রধারীদের ধরতে চলছে চুলচেরা অভিযান। জম্মু কাশ্মীরে শান্তি ফেরাতে খুব একটা পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ নিয়ে টানা 3 মেয়াদে ক্ষমতায় বসেছেন। এ দফায় ক্ষমতায় বসার পর জম্মু কাশ্মীরের পরিস্থিতি হয়ে উঠেছে আরও অস্থির। ঝরছে সাধারণ মানুষের রক্ত। এই পরিস্থিতির মাঝেই জম্মু কাশ্মীরে দীর্ঘ 1 দশক পর করাতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। শেষবার বিধানসভা নির্বাচন হয় 2014 সালে। 18-25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর কাশ্মীরের 90টি আসনে 3 দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে 8 অক্টোবর। সময় গড়ানোর সঙ্গে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উপত্যকা। এই আবহে শনিবার জম্মুর দুদা এলাকায় নির্বাচনী জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তার এই সমাবেশকে কেন্দ্র করে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর। এবার খেলা সংবাদ। চোট কাটিয়ে প্রায় 2 মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। তাকে নিয়ে আশ্বস্ত হওয়ার মতো খবর দিয়েছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো।
গত 15 জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পানিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাকে। সে ঘটনার পর এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি আর্জেন্টাইন মহাতারকার। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত মেসি। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ফলে রোববার ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন ফুটবলের এই খুদে জাদুকর। চোটের কারণে মায়ামির হয়ে 8টি ম্যাচ মিস করেছেন মেসি। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও মাঠে নামতে পারেননি এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। আন্তর্জাতিক বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপের ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিকাল 5:30টায় সেন্ট মেরি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 8টায় অ্যানফিল্ডে নটিংহ্যামকে আতিথ্য দেবে লিভারপুল। একই সময় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। আর রাত 1টায় বোর্নমাউথের মুখোমুখি হবে চেলসি। মোহাম্মদ সাকিবের ম্যাচ প্রিভিউ। নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে জয় পেলেও পরে 2 ম্যাচ হেরেছে বেশ বাজেভাবে। এখন পর্যন্ত 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে টেবিলে 14 নম্বরে অবস্থান রেড ডেভিলদের। ম্যান ইউনাইটেডের দুশ্চিন্তার অন্যতম কারণ রক্ষণভাগ। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দিয়েগো দালোট, দি লিক্টরা। এদিকে রাশফোর্ড, জিকর্জিরাও পারছেন না দলকে গোল এনে দিতে। তাই এই ম্যাচে সবকিছু ভুলে দুর্বল সাউদাম্পটনকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া টেন হাগ শিবির। রাত 8টায় অ্যানফিল্ডে নটিংহ্যামকে আতিথ্য দেবে লিভারপুল। এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে অল রেডস। টানা 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ আছে তারা। মোহাম্মদ সালা, দিয়েগো জোটা, লুইস দিয়াজরা আছেন সেরা ফর্মে। শুরু থেকে জমাট রক্ষণও বেশ ভরসা যোগাচ্ছে তাদের। এখন পর্যন্ত 3 ম্যাচই ক্লিন শিট রেখেছেন এলিসন বেকার। নটিংহ্যামকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য থাকবে লিভারপুলের। একই সময়ে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। গত মৌসুম যেখানে শেষ করেছিল ঠিক যেন সেখান থেকেই নতুন মৌসুমে শুরু করেছে তারা। টানা 3 ম্যাচ জিতে টেবিল টপার সিটিজেনরা। হালান্ড, ডি ব্রুইনারা আছেন দুর্দান্ত ছন্দে। নিয়মিতই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছেন তারা। সম্প্রতি সিটির বিপক্ষে আর্থিক নীতিমালা ভঙ্গের জন্য অভিযোগ গঠন করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে মাঠের বাইরের ঘটনাকে একপাশে রেখে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গার্দিওলা বাহিনী। ইপিএল এর অন্য ম্যাচে ভাইটালিটি স্টেডিয়ামে আরেক জায়ান্ট চেলসিকে আতিথ্য দেবে বোর্নমাউথ। গত মৌসুমের হারের বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি চেলসি। হার দিয়ে নতুন মৌসুম শুরু করা দ্য ব্লুরা 3 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 11তে। অন্যদিকে 5 পয়েন্ট নিয়ে চেলসির চেয়ে 3 ধাপ উপরে বোর্নমাউথ। তাই তাদের হারিয়ে 3 পয়েন্ট আদায় করতে হলে বেশ শক্ত পরীক্ষা দিতে হতে পারে এনজো মারেস্কা শিষ্যদের। এদিকে অ্যানোয়েট স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমটা ভালো খারাপ মিলিয়েই কাটছে গ্যালাক্টিকোদের। এখন পর্যন্ত 2। দর্শক, এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রেন্ট নেইমারের নেতৃত্বে 3 দিনের সফরে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়। বিকেলে আসবেন ডোনাল্ড লো। ব্যাংকিং খাতের সংস্কার ও আয়কর বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অর্থ উপদেষ্টা। রাজস্ব আদায় বাড়াতে জোর। আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে বলছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। কক্সবাজারের 9 উপজেলায় জলাবদ্ধতা। চট্টগ্রাম বিভাগে বন্যার পূর্বাভাস। সাপ্তাহিক ছুটির পর সাভার, আশুলিয়া ও গাজীপুরে খুলেছে পোশাক কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা। পুরো দমে উৎপাদন শুরু। এবং বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত কাশ্মীর। বন্দুকযুদ্ধে 3 সেনা সহ নিহত 5। আজ নির্বাচনী জনসমাবেশে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। সবাইকে ধন্যবাদ।